কাছে ক্লিয়ার করেন। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, এই তো আমার দেশ। জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়, কলসি কাকে পড়লে বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়। সুরের নাই খুশি, এই তো আমার দেশ। ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়ায় আমারে কাদায়, বর্ষা এলো বাকে বাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়ায় আমারে কাদায়। আহা দেখতে কত সুন্দর লাগে, দেখতে কত সুন্দর লাগে সেই না পরিবেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, এই তো আমার দেশ। পল্লী বধূ জল আনতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়, কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশুরি বাজায়। আহা দেখতে কত সুন্দর লাগে, দেখতে কত সুন্দর লাগে সেই না পরিবেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি, দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি। মল্লুখ আদেশ করুন, শিকারটা হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া হবে কেন? পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? তাই তো হুজুর, ওই পালিয়ে গেল বলে তো এই তাকে তো আপনি ধরতে পারলেন না। চুপ করুন লোক, উল্লুক বলেই তো ওই ভল্লুকের বলাই পড়েছি।
মন ছেড়ে এই পাড়া গায়ে কেউ শিকার করতে আসে? চুপ করো দোস্ত। ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে আমার এই তীরখানা তোর বুক হয়ে আঘাত করবো। আজ্ঞা, এবারকার মতো আমার ক্ষমা করে দেন। আমি আর কখনো বলবো না, আমি আর কখনো বলবো না। হুজুর, ওই চায়ে দেখুন আরেকটা শিকারী যেমন হন হন করে এদিকে আসছে। শিকারি তবে আসছে? তাই তো দেখছি হুজুর, দেখতে পাচ্ছেন না? এই কেমন সুন্দর একটা বনহরিণী এইদিকে আসছে। হরিণ কোথায় দেখলে উল্লুক্ষা? ও তো একটা মানবী। ওটাকে আপনি হরিণী ভেবে শিকার করে নিন। হ্যালো হ্যালো, তবে তো বুঝলাম, কিন্তু মেয়েটা অভাবে এদিকে তেরে আসছে কেন? আমিও তো তাই ভাবছি হুজুর, কি হয়তো তার আগমন। এই এই যে শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ, আপনাকেই বলছি। শিকারীর উদ্দেশ্যে আমার শ্যামলীকে ধাও করেছেন কেন বলুন? ওটা যে তোমার শিমলি মানে? ওকে ওকে তো আমি চিনতে পারিনি। শ্যামলী হচ্ছে আমার পোষ্য হরিণী। ছোটবেলা থেকে ওকে আমি লালন পালন করে এত বড় করে তুলেছি। বলুন, ওকে আপনারা কেন ধাও করেছেন? মানে সেটা যে তোমার, তা আমি কখনোই জানতাম না। আর তাছাড়া শিকারির পেছনেই হচ্ছে শিকারির কাজ। এতে এতে নিশ্চয়ই কোনো অপরাধ করে নেই নারী। অপরাধ করেছেন, 100 বার করেছেন, 1000 বার করেছেন। তাই যে অপরাধ আপনি করেছেন এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কারণ শিকারীর জেনে রাখা উচিত, ওই গহীন বন জঙ্গল ছেড়ে এই অজ পাড়াগায়ে শিকার পাওয়া যায় না। সত্য কথা, মানে একদম খাঁটি কথা। নইলে নইলে এই আমাদের হুজুরকে একটা মেয়ের শাস্তি দিতে যাবে কেন? কেন যাবে? চুপ করো উল্লুক্ষা। আগে মুল্লুক্ষা হুজুর। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন, আমার শ্যামলীকে কেন আপনারা ধাওয়া করেছেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে ওই তোমাদের গায়ে যখন এসে পড়েছি, তবু ক্ষমা তো আপনারা কেউ পাবেন না। এর উপযুক্ত বিচার আপনাদের তো করতেই হবে। এখানে কার সাথে কথা বলছিস? দাদু, ওই বুইড়া কই আছিলা? তুমি জানো এই যে এই লোক দুইটা না আমার শ্যামলীরা ধাওয়া করছিল। ওদের তুমি বইকে দাও, যাও। অন্যায়, ভারী অন্যায়। তোমরা হইতে জানো না এই সামনে আমার মালা কত আদরে। ওকে কেউ কারা করলে তাকে খুন করতে কোনো দ্বিধাবোধ করবো না। না, আমি এতটুকু ভাবতে পারি নাই দাদু। ঠিক আছে, আর কোনোদিন তোমরা এই বনে শিকার করতে আসিবে না, তাহলে কিন্তু এই আমার যাত্রীগানের হাতে তোমাদের কোনো উদ্ধার করতে কেউ পারবে না। না না, দাদু, কিছু বলবে ভাই? দাদু বলছিলাম কি, পথ ভুলে যখন আমরা এখানে এসেই পড়েছি, এখন সন্ধ্যা পরেই ঘুমিয়ে এলো, তাই আজকে রাতটুকু এখানেই কাটিয়ে যেতে চাই দাদু। এই বুইড়া, শিকার হবে না, তাহলে কিন্তু তোমার হবো, শিকার যাবে না। দাদু, এতটুকু আসছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। আগে
আগে সে আপনারা যাই হন না কেন, আশ্রয় আপনারা কিছুতেই পাবেন না। এই বুইরা চলো, ঘরে চলো। চলো আমরা একটু আসি। তুই চুপ কর পেতনি। কি শালা বুইরা খাটাস, আমি পেতনি? তুমি আমার পেতনি কইলা। ঠিক আছে, আমি তোমার আমি তোমার সাথে আর কোনো কথা কব না, এই আমি চলে গেলাম। এই এই এই, দাঁড়া দাঁড়া বলছি। কে বললো তুই পেতনি? বুইরা তুমি তো কইলা। তুই হলে কি কি? আমার আধার আনের চাকরি। দাদু চাকরি তো বলা। দাদু, আচ্ছা শোনো, ওদের সাথে কথা দাদু, বলার নেই, চলো আমরা চলে দাদু, যাই। আমরা কি তাহলে আসবো? হ্যাঁ, তোমরা আমার সাথে এসো। শত হলো তুমি হলে আমাদের যুবরাজ, আমাদের অন্নদাতা। এসো এসো যুবরাজ, চলো মালা। তোমরা যাও, আমরা আসতেছি। তোমরা যাও, আমরা আসতেছি। আচ্ছা তাই চলো দাদু। তাই না, তুমি আমার একটা গান শোনাও। হ্যাঁ, তুমি আমার একটা গান শোনাও। ওরে আমার বুইরা, তোমার আবার গান শোনা শখ জাগলো? তুমি আমার একটা গান শোনাও। দাদু গো দাদু, ও দাদু দাদু, মৌচা কেটে ধরে শুধু ফুলের মধু, মৌচা কেটে ধরে শুধু ফুলের মধু। দাদু গো দাদু, ও দাদু দাদু, মৌচা কেটে আছে শুধু ফুলের মধু, মৌচা কেটে আছে শুধু ফুলের মধু। শোনো দাদু একখান কথা, প্রাণে আমার অনেক ব্যথা, বন্ধু বিনে কার কাছে কই মনেরই কথা। আরে বন্ধু বিনে কার কাছে মনেরই কথা, বন্ধু ছাড়া কে বুঝিবে প্রাণেরই ব্যথা, বন্ধু ছাড়া কে বুঝিবে প্রাণেরই ব্যথা। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, একটু জন্য দেখলে পরে বাঁচে না পড়া, আরে একটা জন্য দেখলে পরে বাঁচে না পড়া। দাদু গো দাদু, ও দাদু দাদু, মৌচা কেটে থাকে শুধু ফুলের মধু, মৌচা কেটে থাকে শুধু ফুলের মধু। দাদু গো দাদু, ও দাদু দাদু, মৌচা কেটে থাকে শুধু ফুলের মধু, মৌচা কেটে থাকে শুধু ফুলের মধু। বৈদেশিয়া বন্ধু আমার, ওই অচিন শ্যাম কালিয়া, তাহারো নাহা রূপে আমি গেছি পাগল হইয়া রে। প্রাণ বন্ধু বৈদেশিয়া রে। প্রথম দেখায় সে যে আমার মনিয়া তারি, সে বিহানে এখন আমি থাকি কেমন করি রে। মন পাগল হয় তার লাগিয়া রে।
বাহ, চমৎকার তোমার কণ্ঠমালা। এ কি যুবরাজ, আপনি আপনি এই সময় এখানে? তোমার মধুমাখার সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার কণ্ঠ পেয়ে তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। তাই বুঝি চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলেন? শুধু গান শুনছি না মালা, আরো আরো আমি শুধু ভাবছি যে ভাবছেন? কি ভাবছেন? যে তোমার গানের কি জবাব হতে পারে। জবাব? বলুন, এই গানের কি জবাব হতে পারে? শোনো শোনো, ওই চাঁদ রূপসী ওই বলি যে তোমারে, বলুন যুবরাজ। তোমার গান শুনিয়া আমি পাগল হইলাম গো। শোনো বলি রূপসী কন্যা গো। যুবরাজ, কি বলছেন? মন দিলে যে মোহর মিলে গো, জানের সকল লোকে। আচ্ছা, তাই বুঝি? ভোগালয় আমি ভালোবাসি, রাখি মনে শোনো বলি ও ফের কন্যা। আরে কেউ দেখে ফেলবে, ছাড়ো। আরে ভালো দুষ্টু তো। আমি তো শুধু তোমারই কথাই ভাবছি বাবা। হ্যালো, 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 হ্যালো। বন্ধু, তাহলে তাহলে আপনি বুঝে নিয়েছেন কেমন? এত সোজা অর্থটা বুঝতে পারলে না মালা? যুবরাজ, বলো বলো মালা। সত্যি সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি মালা। না যুবরাজ, এখনই আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। আপনি আপনি আরও আমাদের এই গায়ে আরও অনেকদিন থাকতে হবে। কেন মালা? কেনর জবাব আমি আজ আপনাকে দিতে পারবো না। আপনাকে যে আমার ছেড়ে দিতে মন চাইছে না যুবরাজ। মালা, আপনি কি জানেন, আপনাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করে। আমি আপনাকে একটি কথা বলতে চাই, শুনবেন যুবরাজ? জি বলো। চেহেরা মালা, বন্ধু আহারে, মালা সে কি বলছো? ওরে তোমাক দেখিব ধুকবুক ধুকবুক করে। চেহেরা বন্ধু আহারে, তোমাক দেখিব ধুকবুক ধুকবুক করে। চেহেরা বন্ধু আহারে, তোমাক
দেখিব ধুক 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 ভুক করে। মালা, সত্যি সত্যি তুমি এত ভালো মালা, আমি আমি যে ভেবেই পারছি না মালা। ওই তোমার হৃদয়টা যে কি দিয়ে গড়া মালা, এত অল্প সময়ে তুমি তুমি আমাকে এত আপন করে নিবা মালা, তা আমি কখনোই ভাবতে পারিনি। যুবরাজ, কোন শালারে এত বড় সময় দাদু, চলো তো ফাঁকি দাও। পুরুট পুরুট করে এই 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 বুইড়া, চোখের মাথা খাইছো নাকি? হ্যাঁ? ওই দাদু, ও, তুমি কি দেখতেছো না? কি ওদিকে দাও। দেখতাছি? আগে ভালো করে চশমাটা খুলে দেখো। তোকে যে আমি কি বলবো পেটনি, ওই বুইড়া আবার পেতনি। এই আজ দুপুরে এই ঘরের বাইরে আসতে কি ভয় করে না? কি করব দাদু, মালা তুমি এটা সামলাই নিও। ঘরে না আমার একা একা ঘুম আসছিল না। এই যুবরাজকে ডেকে ঘুম পাড়াইছি। দাদু, দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে প্রথম দেখেছি, তাই তোমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে এই গল্প করতেছি। এই হতো সারি পেটনি লোকটা সারাদিন পরিশ্রম করেছে একটু ঘুমাবে বলে, আর তুই কি না ওই দাদু, যা বাইরে যা, আমি যাবো না। নাথে লাঠির আঘাতে ওরে বাবারে, মাথা ফাটিয়ে দিব। আমি যাইতাছি দাদু, যা বলছি। আমি যাইতাছি যাইতাছি দাদু, আমি যাচ্ছি তো। বুইড়া খাটাইস। যাও ভাই, দাদু এবার যায় নীরবে ঘুমাবে। চলো দাদু, তাই চলো ভাই। আজ কতদিন হলো বিজয় কুমার শিকারে গেছে, কিন্তু আজ পর্যন্ত সে ফিরে আসছে না কেন রাবণ সেন? মহারাজ, যুবরাজদের খুবই শিকার প্রিয়, হয়তো সে শিকারের নেশায় ব্রেভু। আমার মনে হয় ওই সেজন্যই তার ফিরতে বিলম্ব হচ্ছে। অসম্ভব, তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার খুব বিপদে পড়েছে, নইলে অবশ্যই এতদিন ফিরে আসতো। তাহলে মুল্লুক্ষা অবশ্যই আসতে পারতো মহারাজ। আমি জানি মুলুক্ষা বিজয় খুবই প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের মুখে ফেলে আসছে না। তবে কি মহারাজ কি বলতে চান? যুবরাজ কি সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন? হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, যাও এই মুহূর্তে তোমার সৈন্য সামন্ত নিয়ে বিজয় কুমারকে উদ্ধার করে নিয়ে আসছে। যেমন করো হোক, যেখান থেকে হোক, বিজয়কে ফিরিয়ে আনতে চাই। ঠিক আছে মহারাজ, আমি আগামী করলই আমি আমার সৈন্যদের নিয়ে ছুটে যাব ওই বিজয় কুমারের উদ্ধারে। তারপর যেমন করে হোক ওই তাকে উদ্ধার করে আপনার সম্মুখে আমি হাজির করব। আমিও যে ভেবে পারছি না কেন বিজয় এখনো ফিরছে না। ওগো ঠাকুর, তুমি তো জানো শৈশবতে সে মাকে হারিয়ে আমার স্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার অনুপস্থিতি আমি তার সইতে পারছি না। আমার বিজয়কে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।
মহারাজ, বলুন দামজি, কাঞ্চননগর থেকে কিছুতে রাজকর পরিশোধ করতে পারছে না। এর কারণ? গত বছর বন্যায় সেখানকার প্রজারা খুবই ক্ষতিগ্রস্ত, তাই ওরা এবছর রাজকর দিতে অস্বীকার করছে। আর তাই শুনে আমরা আনন্দ ফিরে এসেছেন? তা নয় মহারাজ, আমি তাদের পরিষ্কার বলে দিয়েছি, যদি তারা এক সপ্তাহের মধ্যে রাজকর না দেয় তাহলে এই চাবুকের মুখে তারা আমরা রাজকর পরিশোধ করে নেব। প্রয়োজন হলে তাই করবে, নইলে রাজ্য শূন্য হয়ে যাবে, আপনাদের না খায় মরতে হবে। তাই রাজকুতে পরিপূর্ণ থাকে তাই করতে হবে, এই আমার শেষ আদেশ। আমিও যেমন কৌশিক সেন এই কিভাবে সামান্য রাজাদের প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে নিতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে। এই নিন মহারাজ, তার অপরাধ কাঞ্চননগরের আশকর আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দেবে না। পরিজন বোধে তার শক্তির বিরুদ্ধে তার বিদ্রোহ করব, তবু একটা পয়সাও আদর্শ দেবে না। তাই নাকি? বে- বেশ, তুই যা, আমি এই শয়তানকে এখনই বুঝে দিচ্ছি এই বিদ্রোহ করার প্রতিবাদ কি ভয়াবহ। বল, তোর নাম কি? হেমল খা। এই বিদ্রোহ করবে কেন? অন্যায়ভাবে রাজস্ব আদায়ের অপরাধে। অন্যায় ভাবে? নয়তো কি, যে প্রজারা দিনের পর দিন না স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে রাজস্ব না দেওয়ার অপরাধে, আপনাদের লোকেরা তাদের উপর চালাচ্ছে চাবুক আর চাবুক। আমরা এই অন্যায় সহ্য করব না। তবে রাজস্ব দেবে না কেমন? না, জানো এর পরিণাম কত ভয়াবহ? আগে জানতাম না, কিন্তু এখন বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলে সকলের মার খেলে চলবে না, আমাদেরও আপনাদের মতো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আপনাদের হাত চাপে কাড়ি নিয়ে আপনাদের পিঠে বসিয়ে দিতে হবে। তবে চাষার বাচ্চা, এখনই তোকে বুঝিয়ে দিচ্ছি এই চাবুক কার পিঠা পড়ে। বল হারামজাদা, আহ! রাজার লোককে আর অপমান করবি, নইলে চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। মারুন, যত পারুন চাবুক মারুন, কিন্তু তবুও এই প্রকার বন্ধ করতে পারবেন না, কারণ চাষাদের মুখ কোনদিন চাবুকের আঘাতে বন্ধ করতে পারবেন না। আচ্ছা, দেখা যাক এই তোদের মুখ বন্ধ করতে পারি কিনা। বল, আর বলবি কিনা? হুঁশিয়ার দে অন্যটা, তোদের গায়ে আর একটা চাবুকের ঘা পড়লে আমার হাতের পিস্তল খেলা এখনই গর্জে উঠবে। তুমি আবার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই ওই চাচারাই হচ্ছে আমাদের প্রাণ, তাই ওদের গায়ে আর একটা চাবুকের ঘা পড়লে আমি কিছুতেই সহ্য করব না। তবে কি করবে তুমি বাবাজি? তবে কি বাবাজি, তুমি ওদের দলে? না না, ছোট লোকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। ন্যায়ের দলে? নয় তো কি, পুরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধন ভান্ডার পূর্ণ করে দেয়, আর তার বদলে চালাচ্ছেন আপনারা তাদের পিঠে চাবুক। তা আমি কখনো হতে দেব না। বেশ, তোমার কথাগুলো আমার মনে থাকবে, তবে তুমিও ভেবে নিও আমরা এগুলো কেন করছি। কথাটা একবার ভালো করে ভেবে দেখো। কে তুমি ভাই?
আমাকে রক্ষা করতে পিস্তল হাতে নিয়ে ছুটে এসেছো? আমি সেনাপতির পুত্র সুমন সেন, নের পূজারী, গরিবের বন্ধু। তাই তোমার বিপদে আমি ওই ঘরে চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও যাও ভাই, তুমি মুক্ত। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আর কাঞ্চননগরের জনগণকে গিয়ে বলবো, আর জনতাকে বলবো, কি বলবো ভাই? বলবো রাজবাড়িতে নাকি একটি লোকই রয়েছে, সে হলো নের পূজারী, গরিবের বন্ধু সুমন সেন। আসি ভাই, বিদায় বিদায় বিদায়। আমিও সুমন সেন, যতক্ষণ পর্যন্ত আমার হাতে এই পিস্তল খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেইকে কখনো ধ্বংস হতে দেব না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। ওরে বন্ধু আনাই কো দেশে, কে আমায় ভালোবাসে। দিনে থাকি যে আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কো দেশে, কে আমায় ভালোবাসে। দিনে থাকি যে আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না।
মালা? যুবরাজ, নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি মালা, আজও দেশে ফিরে যেতে মন চায় না মালা। আমি এক সামান্য নারী, আমার মাঝে এমন কি গুণ আছে যে আপনি আমাকে ছেড়ে চলে যাইতে পারছেন না? যদি বলি সে গুণটা তোমার মাঝে আছে মালা, তাহলে বলুন কি সেই গুণ? এখন বলবো না মালা। বেশ, বলবেন না তো? এই আমি তাহলে চলে যাচ্ছি। দাঁড়াও মালা। যে না যে না মালা, বলি যে তোমারে। দাঁড়াও মালা। আমি কোনো কথাই বলবো না। মনের কথা যাও শুনিয়া, বলতে চাই তো মহারে মালা, বলতে চাই তো মহারে। দেখো না, দেখো না বন্ধু, বলি যে তোমারে। কি বলবো মালা? হ্যালো? বলছি তো আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। তোমায় ছেড়ে প্রাণের বন্ধু থাকবো কেমন করে গো, থাকবো কেমন করে। সত্যি বলছো মালা? তুমি আমার জীবন সাথী, কেন ভাবো মোর? তোমায় নিয়ে বাঁধব কন্যা, আমি চির সুখের ঘর গো, কন্যা আমি চির সুখের ঘর। আজি হতে বন্ধু আমি হলাম যেহেতু মারি। তোমায় নিয়ে প্রাণের বন্ধু বাঁধবো সুখে ঘর গো, আমরা বাঁধবো সুখে ঘর। মালা, যুবরাজ, বলো মালা। এসো, কাছে এসো যুবরাজ। আমি তোমাকে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার গলে এই মালাখানি পরিয়ে দিলাম। মালা, হুজুর! যা শালা! আমি একেবারে শ্রীভরতের মুখে পড়ে গেলাম। দুষ্টু কোথাকার। আগে আগে আমি বলছিলাম না হুজুর, শিকার হাতছাড়া হতে যাবে কেন? এখন তো দেখছি অনায়াসে শিকার আপনার হাতে ধরা দিয়েছে। এই হুজুরকে তবে খাট শিকারি বলতে হয়।
চুপ কর হুল্লুক্ষা। আগে মুল্লুক্ষা হুজুর। ওই হেয়ালি না করে ও কেন এখানে এসেছিস তাই বল। মালা ছিঁড়ে ফেলেন হুজুর। কেন কেন কি হলো উল্লুক্ষা? আমার না হুজুর, ওই যে আপনার। আগে আমি ওই দূর থেকে দেখলাম আমাদের সেনাপতি আবনছেন ওই এখানেই যে এসে পড়েছে। সেনাপতি মশাই? হ্যাঁ, সে কোথায় সেই সেনাপতি মশাই? হয়তো কোথাও আত্মগোপন করেছে। দেরি করবেন না হুজুর, এই মালাটা খুলে ফেলে দিন। নে উল্লুক্ষা, এই নি মালাটা তোর কাছেই রাখ। এবার যুবরাজ, আপনি এখানে? সেনাপতি মশাই আর আমি কিনা ওই সারা বন খুঁজে বেড়াচ্ছি। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আদেশ, এই মুহূর্তে আমার সাথে ওই রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। তিনি যে আপনার জন্য খুবই চিন্তিত। পিতা আমার জন্য চিন্তা তো? ঠিক আছে সেনাপতি মশাই, আমি আর এক মুহূর্ত বিলম্ব করছি না, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন সেনাপতি মশাই, চলো উল্লুক্ষা। আপনি যান হুজুর, আমি যে ওই বাসুদেব বেটার কাছে ওই সংবাদটা একটু দিয়ে আসি। আর এই ফাঁকে ওই মালাকে তো সংবাদটা পৌঁছায় দিয়ে আসে। বলো রাবণ সেন, কি তোমার অভিযোগ? আমার অভিযোগ ওই যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো বিজয় কুমারের কি অপরাধ? আমি যে বলতে কিছুতেই সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো। ওই যুবরাজ ওই শিকারে গিয়ে সামান্য একটা প্রজার মেয়ের সঙ্গে ভালোবেসে ওই শ্যামলগড়ের মান মর্যাদা ধুলুস মিশিয়ে দিয়েছে। রাবণ সেন, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে এবার কুৎসার অপরাধ করতে তুমি সাহস পাচ্ছ? আমি যে এক বিন্দু মিথ্যা কথা বলছি না মহারাজ। কারণ আমি ওই যুবরাজকে খুঁজতে গিয়ে আমি যে আমার স্বচক্ষে দেখেছি মহারাজ, ওই বাসুদেবের নাতি মেয়েটা ওই বিজয় কুমারের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, আমি তো ভেবেই পারছি না বিজয় কুমার কেমন করে এত নিচে নেমে যেতে পারে। আমিও তো তাই ভাবছি মহারাজ, ওই যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা বিসর্জন দিয়ে একটা ভিখারির মেয়ের সঙ্গে প্রেম বিনিময় করতে পারে। না না, অসম্ভব, তা আমি হতে দেব না। তোমার কথাগুলো যদি সত্য হয়ে থাকে, সেই নম্বর ভিখারিকে আমি এখানের উপযুক্ত শাস্তি দেব। তাই করতে হবে মহারাজ, নইলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতেও কোনো কুণ্ঠিত হবে না। তার পূর্বে যুবরাজকে আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখুন মহারাজ, আমার অভিযোগ মিথ্যা কিনা। হ্যাঁ,
আমি তাই করব। আমি এক্ষুনি বিজয় কুমারকে জিজ্ঞাসা করব, এই শিক্ষা সে কোথায় পেয়েছে? এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, যুবরাজকে পাশাতে পাঠিয়ে দাও। ওটাক না মহারাজ। ও ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে, নারীর মুখে পড়ে নিজের মান মর্যাদা তা কেনা হারিয়েছে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে একটা ভিখারি মেয়েকে ভালোবাসায় আবদ্ধ করেছো। পিতা, আমি এ কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো, রাবণ সেন যা বলছে এই সত্য কি না? সত্যি পিতা। বিজয়, তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারি মেয়ের কাছে কেমন করে প্রেম বিনিময় করতে সাহস পেলে? ভিখারি বলে? ওরা কি মানুষ নয় পিতা? বিধাতা কি ওদেরকে আশা হাঙ্গার দিয়ে তো পৃথিবীতে পাঠাননি? তবে তবে কেন ওরা আপনার কাছে এত ছোট মনে হয় পিতা? এত নখণ্ড? তাই বুঝি তুমি তোমার পদ মর্যাদা কথা ভুলে গিয়ে আমার কলঙ্কে পশাতা দিতে চাও? আমি জানি ওই ওই মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মই লেখা নাই পিতা। না, আমি মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই কলঙ্কিনী তো মন থেকে মুছে যেতে হবে। আর আর কোনোদিন তুমি পাশের থেকে তুমি শিকারে বের হতে পারবে না। মনে থাকে যেন আমার কথাগুলো। যাও। যাচ্ছি পিতা, যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যে মানুষ ও মর্যাদার মোহে পড়ে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে, আমি তাদের অন্যায় শাসনকে কোনোদিনও মেনে নিতে পারি না, কোনোদিনও মেনে নিতে পারি না। এবার তো নিজের কানেই শুনলেন মহারাজ, আমার কথা সত্যি কিনা? হ্যাঁ, শুনলাম। কিন্তু যেমন করে হোক যুবরাজকে সেই পথ থেকে ফিরে আনতে হবে। আমার মনে হয় ওই সেই লম্পট ভিখারি বাসুদেবকে ওই এখানে এনে শাস্তা করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আগে সেই বাসুদেব বেটাকে আমি একবার দেখতে চাই, তার কত বড় স্পর্ধা। যুবরাজ বিজয় কুমারের পিছনে তা কুলোটা মেয়েটাকে কিভাবে লেগে দিয়ে যা। সেটি উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি সেই বুড়োটার সন্ধানে যাব? তাই যাও রাবণ সেন, যেমন করে হোক সারা গ্রাম খুঁজে হলো জানোয়ারকে বেঁধে আমার দরবারে হাজির করো। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই রাবণ সেনকে ওই পথ বাতলিয়ে দিতে হবে না। ওই সামান্য একটা গেয়ভূতকে ওই কেমন করে শাস্তা করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আমি যাচ্ছি মহারাজ। আমি ওই বাসুদেবটাকে নিয়ে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব। আশ্চর্য, যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি সে কিনা তার জন্মদাতা পিতাকে কলঙ্কের বোঝা তুলে দিতে চায়। ওগো ঠাকুর, এটা আমি সহ্য করতে পারছি না। সেই বাসুদেব শয়তানকে শাস্তা করব,
তারপর যুবরাজ বিজয়ী কুমারকে শাস্তি করব। চলছে চলছে বাড়িটা চতুর সাইডে দাও দাও করে চলছে। কিন্তু কিন্তু ওই শালা বাসুদেবটা কোথায়? তাকে যে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। ও যেমন করেই হোক ওই শালা বাসুদেবটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। ওই 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 তো দেখা যাচ্ছে সেই সুন্দরী মেয়েটা ওই জলের পাটি উড়িয়ে আগুনের চারিপাশে ছুটাছুটি করছে। বাহ বাহ কি সুন্দর। ওই আগুনের ফুলকির সাথে যেন যেন তার রূপের আগুন ওই চাউরি পাশে ছুটে বেড়াচ্ছে। আগে আগে সেই বাসুদেবটাকে খুঁজে বের করি, ওই তারপর হবে ওই সুন্দরীর সাথে আমার খেলা। ওগো কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! বাঁচাও! রাজা লোকরা আমাদের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! বল বল শালা। যাবো না, বল শালা। ওই যাবো যাবো না। জানুয়ার। বল বল শালা যাবি কিনা? আমি যাবো না, মরতে হয় এখানেই মরবো। তবু তবু আমার পিতা ছেড়ে কখনো যাবো না। যেতে যেতে যে তোকে হবে। ওই আমার হাতের চাউকি তোকে নিয়ে যাবে। না 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 সেনাপতি মহাশয়, আপনি আপনি আমার দাদুকে মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। সর্বজার শয়তানি। ও কিহিও শোনেন শোনেন সেনাপতি গো, ও সেনা বলি যে আর না রে গো। না না আমি আমার দাদুকে কিছুতে মারতে দাদু দাদু না, হাতে ধরি পায়ে পড়ি গো, ও সেনা মারবে না দাদুরে গো। না সেনা, আমার এই বয়স্ক দাদুকে আপনি ক্ষমা করে ছেড়ে দিন। দাদু ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। সর্বজাত শয়তানি। ওরে দাদু মালা, দাদু দুঃখ করিস না রে বোন, দুঃখ। দাদু আমি আমি আবার ফিরে আসবো। কেউ কেউ তোকে রাখিয়ে রাখতে পারবো না। ও দাদু
সারা এই পৃথিবীতে আমার সরে কেউ যা নেই। সরে যা শয়তানি, সরে যা, সরে যা শয়তানি, না। সরে যা। দাদু, দাদু, ও ভগবান, তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদু। তোমাকে হারিয়ে যে আমি বাঁচতে চাই না দাদু, আমি বাঁচতে চাই না। ও ঠাকুর, হে কি তোমার নিয়তির পরিহাস? বলো ঠাকুর, বলো কেন, কেন তুমি ওই বুড়ো মানুষটাকে এত দুঃখ কষ্ট দিচ্ছ? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? তবে কি সামান্য চাষাদের হাতে কি পরাজিত? রাবণ সেন কখনো এত সহজে কারো কাছে পরাজিত স্বীকার করে না মহারাজ। এই নিন আপনার বাসুদেব। এই সেই বাসুদেব যে তার নাতনিকে লেলিয়ে দিয়েছে আপনার ওই যুবরাজের সঙ্গে। তুমি সেই বাসুদেব? হ্যাঁ, আমি এই বাসুদেব। তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে নেলিয়ে দিয়েছো কেন? বলো, বলো, জবাব দাও। আমি যে একমাত্র কিছুই জানি না মহারাজ। বুঝবে, দু চারটা চাবুকের ঘা পড়লে তুমি বুঝবে। তুমি অস্বীকার করতে পারো? তুমি কি অস্বীকার করতে পারো বাসুদেব? তোমার নাতনি কি যুবরাজকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে না, 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 তা কখনো হতে পারে না। সেদিন আমি নিজের ছচককে দেখেছি তোমার নাতনি ওই আমাদের যুবরাজের বাহুবন্ধনে। এরপরে তুমি অস্বীকার করতে পারো? বিশ্বাস করুন মহারাজ, আমি এর বিন্দু মাত্র জানি না। আমি আগে জানলে সেই খালি করতে পারা। কেন সে বারণ হয়ে ওই চাঁদের শাস্তির ভয়ে তুমি কি লুকানোর চেষ্টা করছো? যে অপরাধ তুমি করেছো তাকে কি শাস্তি হতে পারে তুমি জানো? যুবরাজ বিজয় কুমার জীবনের উপর কালী মায়াকে দেওয়ার অপরাধে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ঠিকই বলেছেন দেওয়ানজি, আমি তাকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই মুহূর্তে তার ছিন্ন আমায় দেখাও। মহারাজ, এবার জীবনে আর কোনদিন এমন ভুল হবে না। ক্ষমা? না না, চল শয়তান, শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও রাবণ সেন। চল চল বেটা, চাষার বাচ্চা। বেশ, মহারাজ তখন আমার কথা শুনবেন না। তবে আমি এই দরবারে দাঁড়িয়ে
বলে যাচ্ছি, যদি যদি আমি কোনো পাপ করে না থাকি, তবে তবে এই হত্যার বদলে এই মহারাজকেও শাস্তি ভোগ করতেই হবে, করতেই। এই হচ্ছে অপরাধীর উপযুক্ত বিচার, নইলে এই অপরাধের জন্য মহারাজকে শাস্তি ভোগ করতে হতো। এক পাগলেনি প্রবেশদ্বার ভেঙে প্রাসাদে প্রবেশ করতে চাচ্ছে। পাগলিনি, যাও প্রবেশ দ্বার খুলে দাও। ঠিক আছে মহারাজ। আপনাও দান দান দি দেখা আসুন সে কি পাগলিনি। তাই যাচ্ছি মহারাজ। কে কে সেই নারী, কি তার অভিযোগ? আমি তো কিছুই ভাবতে পারছি না, হঠাৎ করে কে এই রাজ দরবারে পাগলিনীর আগমন, এটা আমি ভাবতেও পারছি না। এই সেই শয়তানি বাসুদেবের নাতনি মহারাজ। তুমি তুমি সেই বাসুদেবের নাতনি? এবার এবার বলুন, আমার আমার দাদু কোথায়? আমি যে আমার দাদুকে নিয়ে যেতে এসেছি। টাকা নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পরে দেখতে পারবে তার শীর্ণ শির। না, ও ভগবান, হে আমি কি শুনতে পেলাম? না না, আমি আপনাদের কথা বিশ্বাস করি না। আমি যাব, আমি আমার দাদুর কাছে যাব। দাদু, দাদু! পাপিষ্ঠ নারী, এখান থেকে তুমি এক পাও লড়তে পারবে না। আর সেই সঙ্গে তোমার দাদুর শাস্তি তোমার নিজ চোখে দেখে যাও। না, দাও জানজি, রাবণকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। না না, না না রাজন, আপনি আপনি এমন করবেন না। আপনি আপনি আমার দাদুকে মুক্ত করে দিন। দাদু ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই। ও কি রাজন হে, দয়া করে রাজন মুক্তি দেন দাদু রে। সরে যাও পাপিষ্ঠ নারী, ওই পাপ অঙ্গ নিয়ে আমাকে স্পর্শ করবি না। শোনেন শোনেন ও হে রাজা, ও ধরি সরে যাও পাপিষ্ঠ নারী। দুটি চরো কি রাজন হে, দয়া করে রাজ মুক্তি
পৃথিবীতে আমার কেউ নেই মহারাজ, আপনি আমার দাদুকে মুক্তি করে দিন মহারাজ। শতক তোমার দাদুকা তুমি কোনোদিন ফিরে পাবে না। না মহারাজ, এমন কথা বলবেন না মহারাজ। আপনি আমার দাদুকে ফিরিয়ে দিন। আমি আমার দাদুকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি আমার দাদুকে হারিয়ে আমি যে কিছুতে বেঁচে থাকতে পারবো না মহারাজ। দাদু কোথায়, কোথায় তুমি দাদু, তুমি কোথায় দাদু? দাদু দাদু এই দেখো তোমার দাদুর শীর্ণ শীন। দাদু 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 আমাকে রেখে তুমি কোথায় গেলে দাদু? বলো দাদু বলো, এবার আমি কাকে নিয়ে থাকবো? এবার আমি কাকে নিয়ে বাঁচবো দাদু? কে কে সেই নির্যাতিত নারী? এ কি মালা তুমি? শোনেন শোনেন ওহে যুবরা, মালা ও হাই গো বলি যে তো মারি, মালা ও হাই গো বলি যে তো দাদু দাদু বলুন বলুন মহারাজ, এবার আমি কাকে নিয়ে থাকবো? আমি এখন কোথায় যাব? কে কে আমাকে এতটুকু আশ্রয় দেবে? আপনি আমাকে পথ বাতলিয়ে দিন মহারাজ, পথ বাতলিয়ে দিন। আমার অপরাধ ক্ষমা করো মালা। যুবরাজ, আমি বুঝতে পারিনি এই রাজপ্রাসাদে তোমার এমন একটা কিছু হয়ে যাবে। বলুন বলুন পিতা, কেন আপনি এই নিরপরাধ বাসুদেবকে হত্যা করেছেন পিতা? আপনার কি ক্ষতি করেছিল সেই বাসুদেব? পিতা হয়ে পুত্রের কাছে কোনো কৈফিয়ত আমি দেব না। যুবরাজ, মালা বলো মালা। আজ যে আমি সর্বহারা পথের ভিখারি যুবরাজ, আমি এখন কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি এতটুকু আশ্রয় নিব? আমি যে কিছু ভেবে পাচ্ছি না যুবরাজ।
আপনি আপনি আমাকে বলুন যুবরাজ, মালা এখন আমি কি করব? পিতা, এই নারীর হাত যে আর কিছু নেই পিতা, সে যে আর সর্বহারা। তাই আপনার কাছে আমার অনুরোধ পিতা, এই নারীকে চাকরানী হিসেবে আমার পাশাতেই ঠাঁই দিবেন পিতা। না না, অসম্ভব। সেই নারীর জন্য আমার মন মর্যাদা সব ধুলোর তুলে দিয়েছে, তাকে আমি আশ্রয় দিতে পারবো না। যুবরাজ, মালা যুবরাজ, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে তাকে ঘাত ধরে প্রাসাদ থেকে বের করে দাও। পিতা, আর তুমি যদি তার প্রতিবাদ করতে চাও, এই প্রতিফল তোমাকেও বুক করতে হবে। নিয়ে যাও রাবণ সেন। না না, সে যাবে না, যাবে না? না, সে আমাদের পাশাতেই থাকবে। তাকে আমি পথে নেমে যেতে দিব না পিতা। তাহলে তোকেও তার সাথে পথে নামতে হবে। পিতা, হ্যাঁ হ্যাঁ, পুত্র পুত্র বলে ক্ষমা আমি করব না। বেশ, তাই যদি হয় তবে আমি আজ ওই মালার হাত ধরে প্রাসাদ ছেড়ে চলে যাব পিতা। যুবরাজ, তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, যাদের নিয়ে আজ আপনি এই দাসীর রাজত্ব চালাচ্ছেন, দুদিন পরে সেই রাজত্ব আপনারও থাকবে না পিতা। সেদিন আপনি এই ভুলের জন্য আপনি এই অনুতাপের পূরণে জলে পুড়ে মরতে হবে পিতা, জলে পুড়ে মরতে হবে। চলে এসো মালা। দাদু, দাদু, দাদু। দেখলেন তো মহারাজ, ওই প্রেমের কি পরিণাম। সামান্য একটা নারীর মুহে যুবরাজ আপনাকে পর্যন্ত ছেড়ে গেল। যাক, সবাই চলে যাক, তবে যে আমি এতটুকু ভেঙে পড়বো না। অন্যায় বিচার আমার করতেই হবে। চলো রাবণ সেন। হ্যালো, হ্যালো, এসো মালা। এই নির্জন জায়গাতে আমরা একটু বিশ্রাম করি মালা। তাই কি চলো। কে বসে আছে মালা? কে রে তুই পাপিষ্ঠ নরধন? আমার 10 বছরের সাধনা ভঙ্গ করে দিলে আমি তোকে অভিশাপ না, দিলাম। না বাবা, না, এই অভিশপ্ত জীবনে আপনি আর আমাদেরকে অভিশাপ দিবেন না বাবা। আমরা খুব বিপদে পড়ে আপনার এখানে চলে এসেছি বাবা। লালি ও বাবা, গৌরী বনে বনে, ও বাবা গৌরী বনে বনে। বাবা, আমাদেরকে ক্ষমা করুন বাবা। এসো বাবা।
দেবের যে দেখি ও বাবা দেবের যে মোদি আজ 10 বছর যাবৎ এখানে আমি তামাশা করছি, আর তুই দেখে আমার ধ্যান ভঙ্গ করে দিলে। আমার আগমনে আপনার ধ্যান ভঙ্গ? আরে পাপিষ্ঠ, তুই কি জানিস না আমি মহে বিধাতার 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 স্মরণ করতে আমি এই জফির বঙ্গনে এসেছি। বাবা তাই তো আমি স্ত্রী কন্যা সব সাধন করে এই নির্জন বলে আমি সাধনা করছি, আর তুই কিনা আমার সাধনা ভঙ্গ করে দিলি। বাবা তাই আমি তোকে অভিশাপ দেব। বাবা আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। ক্ষমা না না, ক্ষমা করা হবে না, শাস্তি তোদেরকে পেতেই হবে। না 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 বাবা, আপনি আমাদেরকে শাস্তি দিবেন না। আমরা আপনার দুটি পায়ে ধরে বলছি বাবা। বাবা এবারকার মতো আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সরে যাও পাপিষ্ঠ, আমার কাছে কিছুতেই সুবিধা। শোনো শোনো শাহাদু বাহাবা, পথের কাঙ্গাল হইলাম আমরা, হায় কি বাবা গো, দয়া করে মোদের ক্ষমা করে। বাবা শুনেন শুনেন শাহাদু বাবা, ক্ষমা করে দিন গো মুহুরে ও কি বাবা গো, কোন বনেতে যাব কোথায় আমরা যে বাবা, দয়া করে মোদের ক্ষমা করেন গো, দয়া করে মোদের ক্ষমা করেন গো। ওরা কি দুজন স্বামী স্ত্রী? না বাবা, মনে মনে জানি ঠিকই, কিন্তু এখন আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ হয়নি। ও তাহলে তোরা পালিয়ে এসেছিস? তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আজকে তোরা আমার সাথে আগে তোদের বিয়ের কাজটা সমাধান করে দে।
তারপর নিয়ে যাব ওই ডাকাতের রাস্তা। ডাকাতের রাস্তা নয়, না না, হ্যাঁ, বই পাবার কিছু নয়। সে যেমন ডাকাত তেমনি গরিবের বান্ধব। সে বার্ষহীনকে দেয় বার্ষ, আর আর্থহীনকে দেয় আর্থই। তাই তোরা এখানে গেলে তোদের কোনো আর বিপদ থাকবে না। এবার আয় আমার সঙ্গে। তাই চলুন বাবা। ভাই সব, আজ আমি ডাকাতি করছি। রাজার চোখে আজ আমি ঘৃণিত ডাকাত। কিন্তু কেন আমি ডাকাত? ওই রাজা সূর্যবাহু লোকেরা আজ আমাকে ডাকাত বানিয়েছে। আজ কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকলেও ওই রাজস্ব তাদের দিতেই হবে, নইলে অত্যাচারী শোষণে পিষ্টে পিষ্টে মরতে হবে। কিন্তু কেন কেন আমরা এই নির্যাতন নীরবে সহ্য করব? আমরাও তাই করছি ভাই। আদালত তো তার চোখ বুঝে সহ্য করব না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাদের হাতে চাবুকও আমরা কেড়ে নেব। তাই করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই অত্যাচারী রাজার পতন ঘটিয়ে নতুন রাজা গঠন করতে হবে। আমরা কি করব শ্যামল ভাই? রাজার লোকেরা এই রাজস্ব আদায় করতে এলে কেউ একটি টাকাও রাজস্ব দেবে না। প্রয়োজন হলে একটি রাজার লোক যেন এই কাঞ্চননগর থেকে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থাই করতে হবে। তুমি যেভাবে বলবে আমরা তাই করব শ্যামল ভাই। বেশ, এবার তোমরা যাও। আর আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দাও। তাই দেব শ্যামল ভাই, তাই দেব। দেওয়ান কৌশিক সেন, একদিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে। সেই চাবুকের ঘাগুলো আজও আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত এর প্রতিশোধ নিতে না পারবো, ততদিন পর্যন্ত এই শ্যামল খাঁর প্রাণ শীতল হবে না। তুমি জনদরদি শিমল খা? হ্যাঁ, কিন্তু তোমরা কে? আমরা আজ ওই সর্বহারা পথের ভিখারি, তাই তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি ভাই। একটু আশ্রয়ের জন্য ভাই। বলো বলো ভাই, তোমার কাছে আশ্রয় কি আমরা পাবো? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই শ্যামল খাঁর রাস্তানা চিরদিনের জন্য খোলা থাকবে। ভাইজান, সত্যি সত্যি তুমি মহৎ ভাইজান। কি বললি বোন? কি তুই আমাকে ভাই বললি? যার নাম শুনলে ঘৃণায় সবাই মুখ ফিরিয়ে নে, আর তুই কিনা তাকে বললি ভাইজান? সবাই তোমাকে ভুল বুঝলেও আমার কাছে তুমি ভাই ভাইজান হয়েই থাকবে। ঠিক আছে বোন, আজ আমার হৃদয়ে যখন মমতা জাগিয়েছিস, তখন তোকেও আমি দু হাত বাড়িয়ে বোন বলে বুকে টেনে নিচ্ছি। আয় বোন, আমার বুকে আয়। ভাইজান, ভাইজান, আয় ভাই, তুইও আমার কাছে আয়। শিমল ভাই, আয় ভাই, ভাইজান। তুইও আমার কাছে আয়। ভাইজান, জানিস ছোটবেলা থেকে ভাই বোনের বোন থেকে বঞ্চিত। আমি দস্যু হয়ে জন্ম নেইনি, শ্যামল কা হয়ে এখন থেকে বেঁচে থাকবো। আয় আয় আমার সাথে। তাই চলুন ভাইজান, তাই চলুন ভাইজান। তাই চলুন। তোমাকে কেন ডেকেছি জানো রাবণ সেন?
তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাই এই নির্জনে তোমার সাথে সব বলবো বলে তোমাকে ডেকেছি। বেশ, বলুন কি সেই কথা? কথাটা হচ্ছে সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? হ্যাঁ, রাজ সিংহাসন, কিন্তু কথাটা খুবই গোপনীয়। মানে আমরা দুজনই হচ্ছি রাজার গোলাম, হুকুমের চাকর। কিন্তু চাকর হতে যাবো কেন? তবে কথাটা হলো আমাদের বুদ্ধির জোরে সব কিছু হচ্ছে, তখন আমরা আর রাজার গোলাম হয়ে থাকবো না, নিজের বুদ্ধির জোরে সিংহাসনটা আমরা হাত করে নেব। কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই তীক্ষ্ণ, তাই যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেছে, এবার আমাদের পথটা কিছুটা পরিষ্কার। অর্থাৎ এখন রাজা সূর্যবাহুকে শেষ করে দিতে পারলেই এই সিংহাসনটা আর যায় কোথায়? এতে আমার লাভ? লাভ? নিশ্চয় লাভ আছে, যদি তুমি আমার কথার সম্মত হও আর আমাদের কাছে জয় হতে পারি, তবে তোমার ছেলে সুমন সেনের কাছে আমার একমাত্র কন্যা চম্পাকে তোমার সাথে বৈবাহিক সম্পর্ক করে নেব। তারপর তুমি হবে অর্ধ রাজ্যের মালিক, তুমি চালাবে তোমার রাজ্য আর আমি চালাবো আমার রাজ্য। এবার বলো, তুমি আমার কথা মতো রাজি কিনা? আপনার প্রস্তাবে আমি রাজি দেওয়ানজি। সাবাস রাবণ সেন, এবার এসো, দুজনেই কাজে নেমে যাব। মনে রেখো রাবণ সেন, জয় আমাদের হতেই হবে। চমৎকার বুদ্ধি দেওয়ানজি। এবার আপনার বুদ্ধির জোরে আমি হব ওই অর্ধ রাজ্যের মালিক। হুজুর, এই যে সালাজগ্রস্ত ক্ষমতার গুপ্তচর, শালাকে আচ্ছা করে চাপকিয়ে দেন। বিশ্বাস করুন হুজুর, আমি শ্যামল খাঁর গুপ্তচর ঠিকই, আমি সরল সোজা মানুষ, পথ ভুলে প্রাসাদটাকে সম্মুখে এসে পড়েছি, আমাকে আপনি ক্ষমা করুন হুজুর। সত্যি করে বল, তুই কি সেই শ্যামল খাঁর গুপ্তচর? আমি সত্য করে বলছি হুজুর। মল্লুক খা, বলুন হুজুর। আমার চাবুক? তার বলতে হবে না হুজুর, এই এই নিন হুজুর আপনার চাবুক। এবার আপনার হাতের কাজটা আপনি শেষ করে নিন। এবার তুইও যা মল্লুক। আগে মুল্লুক খা হুজুর। ওই একই কথা, এখনো সময় আছে। বল তোর আসল পরিচয়টা কি? বলছি হুজুর, আমি একজন সামান্য প্রজা। আবার মিথ্যা কথা? তোমরা হারামজাদা, শীঘ্রই তুই স্বীকার করছে তুই হলি সেই শ্যামল খাঁর গুপ্তচর। আমি মিথ্যা কথা বলতে পারবো না হুজুর, মারুন, যত খুশি ততই মারুন। আমি যা সত্য আমি তাই বলছি হুজুর, যা সত্য আমি তাই বলছি। আবার সেই মিথ্যা কথা?
বেশ, এখনই তোর আমি সত্য কথাটা বের করে দিচ্ছি। চাবুক বন্ধ করুন পিতা। কেন? ওকে আর চাবুক মারতে দেব না। ভুলে যাস না সুমন, তুই হলি আমার পুত্র। পুত্র হলো ওই পিতার অন্যায় শাসনকে আমি মেনে নেব না। চলে এসো ভাই। না, সে কখনো যেতে পারবে না। এই অস্ত্র হাতে থাকতে কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না। তবে কি সুমন, তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে তাই করব। তবু ওই নিরীহ বলদের গায়ে একটি চাবুকের ঘাও পড়তে দেব না। বেশ, আমিও তাকে নিয়ে যেতে দেব না। আমিও প্রস্তুত। সুমন, এখনো বল, আমার বিরুদ্ধে আর অস্ত্র ধরবে না। জীবন থাকতে ওই সুযোগের বর্ষতা স্বীকার করব না। তুই তুই রাজদ্রোহী। তবে বন্দি করতে পারো, তবুও তোমার আদেশ মানব না। আমার আদেশ মানবি না? না। এই কে আছিস? আমি আছি মহামান্য সেনাপতি মশাই। কি ডাকাত? তোমাদের কাছে ডাকাত, কিন্তু প্রজাদের কাছে আমি মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার অনুচরণ আর সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে সরে যান, নইলে আমার পিস্তলের গুলি আপনার বুকে ভেদ করবে। যান বলছি। যাচ্ছি যাচ্ছি ডাকাত। ওই ওই তোমার পিস্তলখানা একটু নিচে নামাও। মনে পড়ে বন্ধু, একদিন তুমি আমাকে দেওয়ানের হাত থেকে রক্ষা করেছিলে। আমি সেই শ্যামল খা। তুমি শ্যামল খা? হ্যাঁ বন্ধু, তবে আজ নয়, ওই কাঞ্চননগরের সাজনাতলায় আমার আস্তানায় সাক্ষাৎ করো, সব কিছু জানতে পারবে। চলো বন্ধু, বিদায়। আশ্চর্য। দিন দিন অত্যাচারের মাত্রাটা যেন বেড়েই চলেছে। যাক, আমাকেও সতর্ক থাকতে হবে, নইলে আমার সব সাধনা ব্যর্থ হয়ে যাবে।